Hello student, welcome to our channel SDM History। তো সবাই ভালো আছো আশা করি। তো আজকে আমি চোল শাসনের যে পিডিএফগুলো দিচ্ছিলাম সেখানেতে পরবর্তী অংশ অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করেছে যে স্যার খুব ভালো লাগছে। তো তারই নিরিখে আমি অন্তত আরও নিজে উৎফুল্ল হয়ে পরবর্তী ভিডিওর জন্য রেডি হয়েছি এবং দেখো তোমাদের খুবই ভালো লাগবে। এই ভিডিওগুলো তোমাদের নেট ডব্লিউবিসিএস সেই সঙ্গে সঙ্গে ইউপিএসসি ও ডব্লিউবিসিএস পরীক্ষাতে বিশেষভাবে তোমরা উপকৃত হবে। আর যারা আমার চ্যানেলেতে নিয়মিত দেখো তারা দেখবে লক্ষ্য করে তোমরা যদি এইভাবে পড়াশোনা করো তাহলে তোমাদের কিন্তু নেট সেট এবং ডব্লিউবিসিএস সেই সঙ্গে সঙ্গে ডব্লিউবিসি এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশন সেখানেতেও তোমরা অনেকটাই উপকৃত হবে, কারণ আমি ভিডিওগুলো সবই ডিপলি আলোচনা করি তোমাদের সঙ্গে। যাই হোক, তোমরা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের প্রথম প্রশ্ন, চোল শাসন ভেঙ্কটেশ্বর মূর্তিকে চোল ধর্মগুরু রামানুজ কোন মন্দিরে স্থাপন করেছিলেন? এর উত্তর হলো তিরুপতি মন্দিরে। তিরুপতি যে বালাজি মন্দির আছে দক্ষিণ ভারতে সেখানেতে। পরে প্রশ্ন, কে ত্রিভুবন বীরেশ্বর মন্দির নির্মাণ করেছিলেন? উত্তর তৃতীয় কুলোতুঙ্গ। পরে প্রশ্ন, চোল বংশের শেষ শাসক কে ছিলেন? উত্তর চতুর্থ রাজেন্দ্র চোল। চোল বংশের শেষ শাসক চতুর্থ রাজেন্দ্র চোল। পরে প্রশ্ন, চতুর্থ রাজেন্দ্র চোল কার কাছে পরাজিত হয়েছিলেন? এর উত্তর হলো পাণ্ড্য বংশের রাজা জটা বর্মন সুন্দর পাণ্ডের কাছে পরাজিত হয়েছিলেন। পরে প্রশ্ন, কে চোল বংশের ধ্বংস সাধন করেছিলেন? এর উত্তর হলো মালিক কাফুর। কেমন? পরে প্রশ্ন, কবে চোল বংশের ধ্বংস সাধন করেছিলেন? এর উত্তর হলো 1310 খ্রিস্টাব্দে। মানে 1310 খ্রিস্টাব্দ পর্যন্ত চোল বংশ তখনও দক্ষিণ ভারতে প্রায় ম্রিয়মাণ ছিল। পরে প্রশ্ন, মালিক কাফুর কে ছিলেন? উত্তর আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন মালিক কাফুর, যিনি দক্ষিণ ভারত অভিযান করেছিলেন আলাউদ্দিনের সৈন্যবাহিনী নিয়ে এবং সেখানেতেই বৃহত্তর সুলতানি শাসন প্রতিষ্ঠা করতে তিনি সহযোগিতা করেছিলেন। কে করেছিলেন? না, মালিক কাফুর করেছিলেন। পরে প্রশ্ন, আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন এই মালিক কাফুর। পরে প্রশ্ন 8, মন্ডলম, কট্টাম, নাড়ু, কুর্রাম, তনিয়র এবং বলনাড়ু এগুলি কি? এর উত্তর হচ্ছে মন্ডলম হচ্ছে চোল রাজ্যের যে প্রদেশগুলি, সেই প্রদেশগুলিকে চোল মন্ডলম বলতে চোল প্রদেশগুলিকে মন্ডলম বলা হতো। তারপরে প্রশ্ন, তারপরে অংশটা দেখো কোট্টাম। এখানটা কিন্তু তোমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখলে অন্তত একটা প্রশ্ন তোমরা নেট বা সেটাতে পেয়ে যেতে পারো। তো তারপরের অংশ আছে দেখো, কোট্টাম মণ্ডলগুলি যে এককে বিভক্ত ছিল মানে ক্ষুদ্র একক, সেইটা হচ্ছে কোট্টাম নামে পরিচিত ছিল। তাহলে মণ্ডলম কি বললাম? প্রদেশগুলোকে মণ্ডলম বলা হতো। আর কোট্টাম হচ্ছে মণ্ডলমগুলো যে এককে বিভক্ত ছিল তাকে কোট্টাম বলা হতো। নাড়ু কি? না, কোট্টামগুলি যে এককে অর্থাৎ আরও ক্ষুদ্রতম একক। নাড়ু হচ্ছে কোট্টামগুলি যে এককে বিভক্ত ছিল তাকে নাড়ু বলা হতো। কুডম কি? না, বেশ কতগুলি গ্রাম নিয়ে গড়ে উঠতো কুডরাম। তানিয়ার কি? না, চোল যুগে বড় বড় গ্রামগুলোকে, যে বড় বড় গ্রাম ছিল সেই গ্রামগুলোকে তানিয়ার বলা হতো। পরে বলনাড়ু কি? না, কতকগুলি গ্রাম বা কুড়মকে নিয়ে গড়ে উঠেছিল বলনাড়ু, মানে বৃহত্তর গ্রামের একক ছিল বলনাড়ু। পরে প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, চোল যুগে রাষ্ট্রের আয়ের প্রধান উৎস কী ছিল? এর উত্তর হলো ভূমি রাজস্ব। পরে প্রশ্ন, মনিগ্রামস, এগুলো কিন্তু নতুন নতুন টার্ম, তোমরা খেয়াল রাখবে। মনিগ্রামস কাকে বলা হতো? চোল যুগে স্থানীয় বৃহৎ সমবায় সংঘ বা গিল্ডগুলিকে মনিগ্রামস বলা হতো। পরে চোল যুগে ধর্মাসন কাকে বলা হতো? এর উত্তর হচ্ছে চোল যুগে রাজকীয় আদালতগুলিকে ধর্মাসন বলা হতো। পরে প্রশ্ন, চোল আমলে গ্রাম সমিতি কয়টি ভাগে বিভক্ত ছিল এবং কী কী? এর উত্তর হলো উড, সভা ও নগরম। এরপরে প্রশ্ন, উড বলতে কি বোঝো? চোল শাসন ব্যবস্থায় গ্রামের
করদাতারা যেখানে কর দিত তাকে উড বলা হতো, অর্থাৎ যেখানে কর আদায় করা হতো সেই সংগঠনটিকে বলা হতো উড। পরে প্রশ্ন, সভা কাকে বলা হতো? চোল শাসন ব্যবস্থায় ব্রাহ্মণদের নিয়ে গড়ে ওঠা যে সংগঠন, ব্রাহ্মণদের নিয়ে গড়ে ওঠা যে সংগঠন তাকে সভা বলা হতো। পরে প্রশ্ন, নগরম কাকে বলা হতো? না চোল শাসন ব্যবস্থায় ব্যবসায়ীদের নিয়ে যে স্থানীয় সমিতি গড়ে উঠতো তাকে বলা হতো নগরম। তাহলে একদিকে ছিল গিল্ড, অপর দিকে ছিল নগরম, মানে ব্যবসায়ীদের সংগঠনটাকে গিল্ড বলা হতো, ব্যবসায়ীদের যে সমিতি ছিল তাকে নগরম বলা হতো। পরে প্রশ্ন, নাত্তার কাকে বলে? না চোল শাসন ব্যবস্থায় নাড়ুগুলির যে শোভা ছিল তাকে নাত্তার বলে। পরে প্রশ্ন, চোল যুগে মধ্যস্থ কাদের বলা হতো? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা। না চোল যুগে যারা নিরপেক্ষভাবে ঝগড়া বিবাদের মীমাংসা করতেন এবং জমির সীমানা সঠিক নির্বাচন করতেন তাদেরকে মধ্যস্থ বলা হতো। পরে প্রশ্ন, চোল যুগে করণাত্মার কাদের বলা হতো? না চোল শাসন ব্যবস্থায় যারা হিসাব পরীক্ষা করতো তাদের করণাত্মার বলা হতো। তবে চোল শাসনে গোপুরম কি? এর উত্তর হলো, চোল শাসন ব্যবস্থাতে গোপুরম হলো মন্দিরের একটা নির্মাণ শৈলী। এই গোপুরম মন্দির থেকে অনেকটা দূরে ছিল, মানে মন্দিরটা ছিল যদি সামনে হয় তার থেকে বৃহত্তর একটু দূরত্বে তার সিংহ প্রবেশদ্বার থাকবে, অর্থাৎ সিংহ প্রবেশদ্বারটা মানে মেন মন্দির থেকে অনেকটা দূরে থাকবে এবং উভয় দিকটা পুরো ঘেরা থাকবে, সেইটাকে গোপুরম বলা হতো। তামিল সাহিত্য শৈলীতে বা শিল্পশৈলীতে এটা ছিল একটা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। অর্থাৎ তোমরা যদি কেউ কর্ণাটক বা তামিলনাড়ু বেড়াতে যাও বা অন্ধ্রপ্রদেশের বেশ কিছুটা অঞ্চল জুড়ে, সেখানে তোমরা এই গোপুরম মন্দিরগুলো, বিশেষ করে আলবার এবং নাইনার, অর্থাৎ শিবের উপাস্য বা বিষ্ণু উপাস্য যে জায়গাগুলি ছিল বা বৃহত্তর যে মন্দিরগুলো ছিল, সেই মন্দিরগুলোর মেন গেট একদম সিংহদ্বারটা বাদ দিয়ে অনেকটা দূরে ভিতরে প্রবেশ করলে তবেই তোমরা মন্দিরটা দেখতে পাবে বা আসল দেব বিগ্রহ বা মূর্তি দেখতে পাবে। এই যে পদ্ধতিটা সেটাকে বলা হচ্ছে গোপুরম, এবং এর শিখরদেশটা মাটি থেকে অনেকটা উঁচুতে হবে, মেন মন্দিরের শিখরদ্বার। কেমন? পরে প্রশ্ন, চোল শাসন ব্যবস্থার সর্বশ্রেষ্ঠ বন্দরের নাম কী ছিল? উত্তর, কাবেরী পত্তনম। পরে প্রশ্ন, ব্রহ্মদেয় কি? না চোল রাজারা ব্রাহ্মণদের যে জমিদান করতেন তাকে ব্রহ্মদেয় বলা হতো। এটা প্রাচীন আর্য সভ্যতাও ছিল, সেখানে তো রাজারা ব্রাহ্মণদের যে নিষ্কট জমি দান করতেন সেটাকে বলা হতো ব্রহ্মদেয়, সেটাকেই চোল রাজারা অনুকরণ করেছিল। পরে চোল যুগে পাল্লিচ্ছন্দম কি? না চোল শাসকরা জৈন ধর্মাবলম্বীদের যে ভূমিদান করতেন তাকে পাল্লিচ্ছন্দম বলা হতো। চোল যুগে শালাভোগা কাকে বলা হতো? এইটা কিন্তু নতুন টার্ম, তোমরা মনে রাখবে শালাভোগা জিনিসটা কি। না চোল যুগে বিদ্যালয় পরিচালনার জন্য যে ভূমি ব্যবহার করা হতো তাকে শালাভোগা বলা হতো। এই শালাভোগা বিষয়টা হচ্ছে আজকের দিনে যে স্কুলগুলি আছে সেই স্কুলগুলো সরকার থেকে অর্থ বরাদ্দ করে, সেখান থেকে সেই টাকা পয়সা খরচ করে ছেলেদের পরীক্ষা পদ্ধতি বা ছেলেদের ইলেকট্রিক বিল এই সমস্ত জিনিসগুলো দেওয়া হতো। কিন্তু প্রাচীন যুগেতে এই শালাভোগা ব্যবস্থার মধ্য দিয়ে রাজারা কী করতেন, একটা বৃহত্তর অঞ্চল বা গ্রাম বা বিভিন্ন জমি, মানে কৃষিজ জমিগুলো যে এই বিদ্যালয় ক্ষেত্র ছিল সেখানকে দান করে দিত। ফলে যারা বিদ্যালয়ে পড়াশোনা করত তারা ওই কৃষি থেকে উৎপন্ন যে রাজস্ব বা অর্থ, সেই অর্থতেই তাদেরকে পড়াশোনা, থাকা, খাওয়া দাওয়া এই ব্যবস্থাগুলো দেওয়া হতো দক্ষিণ ভারতে। তো চোল রাজারাও সেই ব্যবস্থাটাকে নিজেদের মধ্যে প্রয়োগ করেছিল। তো চোল রাজারা বিদ্যালয় পরিচালনার জন্য যে জমি দান করেছিলেন তাকে বলা হতো শালাভোগা। পরে চোল যুগে ভেল্লান ভাগাই বলতে কী বোঝো? উত্তর, চোল যুগে অব্রাহ্মণদের অধীন মালিকানাভুক্ত কৃষি জমিকে ভেল্লান ভাগাই বলা হতো। পরে প্রশ্ন, চোল যুগে চীন থেকে আগত একজন পর্যটকের নাম করো। উত্তর, চৌজুকুয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা। চৌজুকুয়া লেখা গ্রন্থটির নাম কি? না চুফানচিন হচ্ছে চৌজুকুয়া লেখা গ্রন্থ। চৌজুকুয়ার মতে রাজা ও কুলিনদের মধ্যে কিসের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল? উত্তর হলো পানের। অর্থাৎ চৌজুকুয়া দেখেছেন যে
রাজা এবং কুলীনরা অর্থাৎ খুব ধনী পরিবারের যে জমিদার শ্রেণী বা মহাজন শ্রেণীর লোকেরা বা উচ্চ শ্রেণীর লোকেরা তারা পান করতে পছন্দ করতেন। পরে কোন চোল রাজার শিলালিপিতে সর্বপ্রথম সূর্যগ্রহণের কথা বলা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখানেতে চোল যে রাজার কথা বলা হয়েছে, চোল রাজা প্রথম আদিত্যের তক্কলাম শিলালিপিতে আমরা এই সূর্যগ্রহণের কথা প্রথম জানতে পেরে থাকি। পরে কোন চোল রাজা ৭২ জন বণিককে নিয়ে চীনে একটি দৌত্য প্রেরণ করেছিলেন? এইটা বেশিরভাগ সময় পরীক্ষাতে দেয়, কারণ এটাতে আমি যখন কোয়ালিফাই করি সেবারেও আমার পরীক্ষা ছিল, তো সেই জন্যই তোমাদের বলবো একটু খেয়াল রাখবে এগুলো। কোন চোল রাজা ৭২ জন বণিককে নিয়ে চীনে একটি দৌত্য প্রেরণ করেছিলেন? উত্তর হচ্ছে কুলোতুঙ্গ 1077 খ্রিস্টাব্দে চীনেতে দৌত্য প্রেরণ করেছিলেন। পরে প্রশ্ন, চোল রাজা রাজেরাজের সিংহাসন বিজয়ের কাহিনী আমরা কোন লিপি থেকে জানতে পারি? উত্তর হলো তিরুবালানগাড়ু তাম্রপত্র থেকে। মানে নামটা খুব কঠিন আছে, ওই জন্য কেটে বলছি, তিরুবালানগাড়ু। পরে ইংরেজ ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ কাকে দক্ষিণের নেপোলিয়ন বলে অভিহিত করেছেন? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনেতে বেশিরভাগ সময় দিয়ে দেয়। মনে রাখতে হবে তোমাদেরকে, প্রথম রাজেন্দ্র চোলকে দক্ষিণের নেপোলিয়ন বলা হয়। তাহলে উত্তরের নেপোলিয়ন কী ছিলেন মনে আছে তোমাদের? নামটা হচ্ছে, আমি অবশ্যই আমার চ্যানেলে দিয়ে রেখেছি, উত্তরের এটা হচ্ছে দক্ষিণের নেপোলিয়ন, সেটা হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল। কিন্তু ভারতের নেপোলিয়ন বা সারা ভারতের নেপোলিয়ন বা উত্তর ভারতের নেপোলিয়ন যদি পড়ে তাহলে মনে রাখতে হবে সমুদ্রগুপ্তকে। হ্যাঁ, সমুদ্রগুপ্ত। এই ভিনসেন্ট স্মিথই বলেছেন সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন। বা তোমাদের অন্য সময় ঘুরিয়ে যদি প্রশ্ন পড়ে যে উত্তর ভারতের নেপোলিয়ন কাকে বলে, তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে। আবার আরেকটা জিনিস আছে, যদি পেটি নেপোলিয়ন বলে বা পাতি নেপোলিয়ন, সেটা হচ্ছে কিন্তু রণজিৎ সিংহকে বলা হতো। রণজিৎ সিংহ, তাকে বলা হতো এক পেটি নেপোলিয়ন বা পাতি নেপোলিয়ন ভারতীয় হিসেবে। এগুলো কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে, কেমন? পরের, রাজেন্দ্র চোল বাংলা আক্রমণের একটা প্রত্যক্ষ ফল কী ছিল? রাজেন্দ্র চোলের বাংলা আক্রমণের একটা প্রত্যক্ষ ফল, তিনি উত্তর হচ্ছে দক্ষিণ ভারতের ব্রহ্মক্ষত্রিয়দের বাংলায় বসবাস। এই ব্রহ্মক্ষত্রিয় বিষয়টা একটু মনে রাখবে তোমরা, আমি একটু পরে ব্যাখ্যা করছি এটা। তো দক্ষিণ ভারতে ব্রহ্মক্ষত্রিয়রা আস্তে আস্তে বাংলাতে এসে বসবাস শুরু করেছিল। পরে প্রশ্ন, কর্ণাটকের একজন ব্রহ্মক্ষত্রিয় যিনি বাংলাতে সামন্ত রাজা হয়েছিলেন তার নাম কি? উত্তর সামন্ত সেন। পরে প্রশ্ন, বাংলাতে সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হচ্ছে সামন্ত সেন। তো এখানটাতে আমাকে বলতে হবে একটা বিষয়, এই যে ব্রহ্মক্ষত্রিয় রাজারা যখন সামন্ত সেন, তার ছেলে হেমন্ত সেন, তার ছেলে বিজয় সেন, তার ছেলে বল্লাল সেন, তার ছেলে লক্ষণ সেন, এই যে পর্যায়গুলো আমরা থাকি, কি এই সামন্ত সেনের ছেলে হচ্ছে হেমন্ত সেন। হেমন্ত, কেমন? হেমন্ত ছেলে বিজয় সেন, বিজয় সেন। তারপর বিজয় সেনের ছেলে বল্লাল সেন, বল্লাল, যিনি কৌলিন্য প্রথার প্রবর্তক, বল্লাল সেন। এবং দান সাগর, অদ্ভুত সাগর, প্রতিষ্ঠা সাগর, এই যে গ্রন্থগুলি লিখেছিলেন কৌলিন্য প্রথার প্রবর্তনের পর, বল্লাল সেনের পর লক্ষণ সেন, তারপর আরও ছিল বিশ্বরূপ সেন, লক্ষণ সেন, তারপরে বিশ্বরূপ সেন, এরকম পরবর্তী যে বংশধরগুলো এসেছিলেন। অর্থাৎ বাংলাতে যে সেন বংশের সূচনা এই ব্রহ্মক্ষত্রিয়দের হাত ধরে হয়েছিল। সম্ভবত ব্রহ্মক্ষত্রিয় হিসেবে এই কর্ণাটকের সামন্ত সেন, হ্যাঁ, পাল রাজাদের অধীন পাচকের কাজ করতেন, এবং পাচক থেকে মানে ব্রাহ্মণরা পাচক অর্থাৎ রান্নার কাজ করতেন। পরবর্তী পর্যায়ে তিনি হয়েছিলেন সামন্ত রাজা, কেমন? এবং সামন্ত থেকে আস্তে আস্তে মানে সেন বংশের বৃহত্তর পর্যায়টা এসেছিল এই বিজয় সেনের সময়। তিনি খুব শক্তিশালী ছিলেন এবং সেন বংশের প্রতিষ্ঠা করেছিলেন বাংলার বুকে। পরে প্রশ্ন, চোল বংশের কোন রাজাকে পণ্ডিত চোল বলা হতো? এটা স্কুল সার্ভিস কমিশনে অবশ্যই পড়ে, চোল বংশের কোন রাজাকে পণ্ডিত চোল বলা হতো? উত্তর হচ্ছে প্রথম রাজেন্দ্র চোলকে, কারণ তিনি বৈদিক সাহিত্যের অধ্যয়নের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন।
আর একটা কথার মাঝে বলি, আমি কিন্তু কালারগুলো বিশেষ করে যেগুলো মানে ডেফিনেটলি নামগুলো মনে রাখার জন্য তোমাদের কালারগুলো আমি করে দিয়েছি, যাতে তোমরা সহজেই সেটাকে ক্যাপচার করতে পারো। পরের প্রশ্ন, কোন চোল শাসক পরকেশরী উপাধি গ্রহণ করেছিলেন? এর উত্তর হলো দ্বিতীয় রাজেন্দ্র চোল। পরের প্রশ্ন, কুডল সঙ্গমমের যুদ্ধ, এটা নতুন টার্ম, খেয়াল রাখবে তোমরা। এটা তোমরা অনেক সময় এসএলএসটিতে এই প্রশ্নটা পড়লে তোমরা ভাববে কোথা থেকে পড়লো রে বাবা, কিন্তু অ্যাকচুয়ালি যুদ্ধ একটা হয়েছিল চোল যুগের সময়কালে এবং বৃহত্তর যুদ্ধ, সেটা হচ্ছে কুডল সঙ্গমমের যুদ্ধ। এই যুদ্ধটা মনে রাখবে, কুডল সঙ্গমমের যুদ্ধ, এই সময়কালটা হচ্ছে 1066 খ্রিস্টাব্দে কুডল সঙ্গমমের যুদ্ধ হয়েছিল। পরে প্রশ্ন, কুডল সঙ্গমমের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এর উত্তর হলো চোলরাজ বীর রাজেন্দ্র, একটু মনে রাখবে নামগুলো, চোল রাজা বীর রাজেন্দ্র এবং চালুক্যরাজ প্রথম সোমেশ্বরের মধ্যে হয়েছিল। আর প্রথম সোমেশ্বর চালুক্যরাজ প্রথম সোমেশ্বর চোল রাজা বীর রাজেন্দ্র কাছে পরাজিত হয়েছিলেন। কেমন? পরের প্রশ্ন, চোলরাজ বীর রাজেন্দ্রর কাছে পরাজিত হয়ে কোন চালুক্যরাজ তুঙ্গভদ্রা নদীতে ডুবে আত্মহত্যা করেছিলেন? উত্তর প্রথম সোমেশ্বর নিজের গ্লানি দূর করার জন্য তুঙ্গভদ্রা নদীতে, মানে যুদ্ধে পরাজয়ের গ্লানি নিজে সহ্য করতে না পেরে তুঙ্গভদ্রা নদীতে ডুবে আত্মহত্যা করেছিলেন। পরের প্রশ্ন, বীর রাজেন্দ্র সমসাময়িক সিংহরাজ কে ছিলেন? এর উত্তর হলো বিজয়বাহু, যাকে বীর রাজেন্দ্র পরাজিত করেছিলেন। পরের প্রশ্ন, বীর রাজেন্দ্র পরবর্তী বংশধর কে ছিলেন? এর উত্তর হলো প্রথম কুলোতুঙ্গ। পরের প্রশ্ন, প্রথম কুলোতুঙ্গের সভাকবি কে ছিলেন? এটা এসএসসিতে বেশি পড়ে, মনে রাখবে তোমরা। প্রথম কুলোতুঙ্গের সভাকবি ছিলেন জয় গোন্দার, নামটা খুব খটমটে। পরের প্রশ্ন, কোন চোল রাজা চীনেতে বৌদ্ধ বিহার প্রতিষ্ঠার জন্য 6 লক্ষ স্বর্ণমুদ্রা দান করেছিলেন? এটা আমাদের সেটে পড়ে বেশিরভাগ সময়, খেয়াল রাখবে। না, চোল রাজা চীনেতে বৌদ্ধ বিহার প্রতিষ্ঠার জন্য 6 লক্ষ সোনার মুদ্রা বা স্বর্ণমুদ্রা দান করেছিলেন, তিনি হলেন প্রথম কুলোতুঙ্গ। ইনি খুব শক্তিশালী রাজা ছিলেন। পরের প্রশ্ন, কোন চোল রাজার উপাধি ছিল অকলঙ্ক ও ত্যাগ সমুদ্র? দুটো উপাধি ছিল, অকলঙ্ক এবং ত্যাগ সমুদ্র। এর উত্তর হলো বিক্রম চোলের বা বিক্রম চোল দেবের। পরের প্রশ্ন, কোন চোল রাজা মুদমিল কুতৈলিয়ন উপাধি নিয়েছিলেন? এর উত্তর হচ্ছে চোলরাজ দ্বিতীয় রাজারাজ। তো পরের প্রশ্ন, মুতমিল কুতৈলিয়ন কথার অর্থ কী? এর অর্থ হলো তামিল সংরক্ষক, অর্থাৎ তামিল সম্প্রদায়ের মানুষকে বা তামিল সাহিত্য সংস্কৃতি বা বিজয়ধারা মানে ধরে রাখার যিনি বাহক, অর্থাৎ তামিল সংরক্ষক হচ্ছে মুতমিল কুতৈলিয়ন, এই উপাধি নিয়েছিলেন চোলরাজ দ্বিতীয় রাজরাজ। পরের প্রশ্ন, চোল বংশের শেষ মহান শাসক কে ছিলেন? না, তৃতীয় কুলোতুঙ্গ। পরের প্রশ্ন, তৃতীয় কুলোতুঙ্গের রাজসভায় সভাসদ কে ছিলেন? এর উত্তর হলো কম্বন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কম্বন সম্পর্কে দক্ষিণ ভারতের একজন বিখ্যাত কবি এবং গ্রন্থাগার ছিলেন, তার প্রসঙ্গে আমি আসছি। পরের প্রশ্নটি দেখো, বুঝতে পারবে। কম্ব রামায়ণ, তামিল রামায়ণ বা রামাবতারাম, এই গ্রন্থগুলো, তিনটে গ্রন্থ মানে একই নাম বিভিন্ন ভাষায় আমরা জেনে থাকি, সেটা হচ্ছে কার রচনা? সেটা হচ্ছে কম্বনের। তাহলে কম্ব রামায়ণ কে রচনা করেছিলেন? কম্বন। কম্ব নয় কিন্তু, কম্বন হবে। হ্যাঁ। পরের প্রশ্ন, চোল রাজ্য প্রতিষ্ঠাপনাচার্য, খুব কঠিন খড়মটে নাম, চোল রাজ্য প্রতিষ্ঠাপনাচার্য উপাধিকে গ্রহণ করেছিলেন? এর উত্তর হলো, অবশ্যই খেয়াল রাখবে, হৈসল বংশীয় শাসক দ্বিতীয় নরসিংহ। কারণ তৃতীয় রাজরাজকে পাণ্ড্য রাজা সুন্দর পাণ্ড্য বন্দি করে নিয়েছিলেন, কিন্তু হৈসল শাসক দ্বিতীয় নরসিংহের সহায়তায় তিনি মুক্তি পেয়েছিলেন এবং তার রাজত্ব ফিরে পেয়েছিলেন। তাই উপরিউক্ত চোল রাজ্য প্রতিষ্ঠাপনাচার্য উপাধি তিনি নিয়েছিলেন।
তাহলে কে নিয়েছিলেন বলো তো? দ্বিতীয় নরসিংহ, যিনি ছিলেন হৈসল বংশীয় শাসক, অর্থাৎ হৈসলদের সঙ্গে চোলদের একটা আন্তরিক বা মধুর সম্পর্ক ছিল। পরে প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন আজকের, চোল বংশের শেষ শাসক কে ছিলেন? এর উত্তর হলো তৃতীয় রাজেন্দ্র চোল। তিনি পাণ্ড্য শাসক সুন্দর পাণ্ড্যের সামন্ত রাজ্যে পরিণত হয়েছিলেন এবং আস্তে আস্তে চোল বংশ ধ্বংসের পথে এগিয়ে যায়। তো আজ এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার চ্যানেল SDM হিস্ট্রি। তোমাদের ভালো যদি লেগে থাকে এবং তোমরা যদি আমার চ্যানেল থেকে উপকৃত হয়, অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। ওকে, আজ এই পর্যন্ত।